ভাই এগুলি তো আমরা যখন মানে ডিসকাস করব, আমি তো পলিটিশিয়ান না। রাশেদ খান এখানে যদি পলিটিশিয়ান পরিচয় আসেন, উনি পলিটিশিয়ানের মতো কথা বলছেন, আমি পলিটিশিয়ান না। আমি বুঝি শেখ হাসিনা যখন বলেন যে এটা মদিনা সনদ অনুযায়ী চলবে, এটা লিটারাল মিনিং এ বলেন না, উনি ওনার ইমান আকিদা থেকে বলেন, কারণ উনি একজন ধর্মভীরু মুসলমান, উনি প্র্যাকটিসিং মুসলমান, উনি ওই দৃষ্টিভঙ্গি থেকে বলেন। কিন্তু রাষ্ট্র আসলে পরিচালিত হয় সংবিধান দিয়ে। রাশেদ খান এটা সম্পর্কে কোনো ধারণা না রেখে কথা বলেছেন যে একটা মাদ্রাসায় জাতীয় পতাকা দিতে এটা নাকি সংবিধান, এটা সংবিধানের আওতায় বাধ্যবাধকতা। এটা আপনাকে জেনে নিতে হবে যে একটা রাষ্ট্রের একটা অঙ্গ তার ইচ্ছামতো নির্ধারণ করতে পারে না তার প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উঠবে নাকি উঠবে না। এই স্বাধীনতা নাই, সংবিধান এই স্বাধীনতা কাউকে দেয় না। আপনি বলছেন আন্দোলন আন্দোলন করার জন্য পারমিশন নিতে হয়, এটাও আপনি না বুঝে বলেছেন ভাইয়া। আপনি আন্দোলনটা এবং কর্মসূচিটা বুঝেন না। কর্মসূচির জন্য পারমিশন নিতে হয়, আন্দোলনের জন্য পারমিশন হয় না। কোটা বিরোধী যখন আন্দোলন করেছিল তারা কি ডিএমপির কাছে পারমিশন নিয়ে আন্দোলন করছে নাকি রে ভাই? যান খোঁজ নেন। আপনার ওই যে সড়ক আন্দোলন যখন স্কুলের ছেলে মেয়েরা করলো, তারা কি পারমিশন নিয়ে করে নাকি? পোশাক শ্রমিকরা যখন রাস্তায় নেমে আন্দোলন করে, তারা পারমিশন নিয়ে করে নাকি? আন্দোলন পারমিশন নিয়ে করে না, কোমরের জোর থাকলে, জনসমর্থন থাকলে আন্দোলন হয়ে যায়, মানুষ নেমে আসে, ওইটা হলো আন্দোলন। আন্দোলনের জন্য পারমিশন কেউ নিতে বলেও না, কোনো বোকা নিতে যাইব না। আন্দোলন করতে সরকার পারমিশন দিবে নাকি আপনাকে? কর্মসূচির জন্য দিতে পারে, নাও দিতে পারে। তো আমাদের কিন্তু এগুলো, আপনি একটা শব্দ বলেছেন টেবু, এটাও ভাই আপনি না বুঝে বলেছেন। আপনি হয় টেবু শব্দের অর্থটা জানেন না, এটা রেকর্ডেড প্রোগ্রাম, কিন্তু আমি আপনাকে বলছি ইউ হ্যাভ ভেরি রংলি ইউজড দি ওয়ার্ড টেবু। টেবু আপনার কথার সাথে আগে পরে যেটা বলছেন সাথে টেবু যায় না। তো তারপরে আপনি মীর জাফরের ক্ষেত্রে অর্থ আসবে না, রাজাকারের ক্ষেত্রে অর্থ আসবে। তারপরে আপনি একটা মন গড়া ব্যাখ্যা দিলেন যে সরকারের সঙ্গে যারা দালালি করে তারা রাজাকার। দেশীয় হ্যাঁ, সরকার না, বাইরের যে সরকার। দালালি করে, যে দালালি করে সেই রাজাকার। মানে ধরেন কেউ যদি অন্য কোনো খারাপ স্বার্থের দালালি করে, সে ওইটার রাজাকারি করতেছে। মানে এখানে রাজাকার শাব্দিক অর্থে না, এখানে দালালি অর্থে এটা প্রকৃতপক্ষে ব্যবহার হয়, দালালি অর্থে। এবং আইনটাও স্বাধীনতার পর ছিল দালাল আইন, এটা আমরা অনেকে জানি না, আপনারা তরুণ জানেনও না যে একটা দালাল আইন ছিল স্বাধীনতার পর পর। ওই থেকে দালালকে মাঝে মাঝে ওই মানে কি বলবো, মানে শব্দ এদিক সেদিক করে, মানে রাজাকারই বলেন, দালালের পরিবর্তে, ভারতের দালালি করলে ভারতীয় রাজাকার। রাজাকার, রাজাকারের পরিবর্তে দালাল এরকম করে বলে। সো এইগুলি এইরকম। আমি শুধু জনাব আব্বাসীর প্রসঙ্গে বলি যে মানে আমাদের দেশের উপরে গণতন্ত্রের প্রত্যাশাও অনেক। আমার কথাটা হইলো একটা দেশ, আমার একটা উদাহরণ দেখেন ইসলামের দ্বারা গণতন্ত্র, আপনি কিন্তু রাইটলি আপনি আমার পক্ষে কয়েকটা কথা বলেছেন যে আমেরিকায়ও তো গণতন্ত্র নাই। আমেরিকায় নারীদের ভোট তো সেই দিনের গল্প, তারা এখনো একটা নারী প্রেসিডেন্ট ভাবতেই পারতেছে না। এই ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত মাত্র উঠলো, 250-300 বছর হয়ে গেছে তাদের গণতন্ত্রে। তাদের তাদের গণতন্ত্রে সাদা কালোর ভেদাভেদ এখনো তারা দূর করতে পারে নাই। তা আমরা তো এগুলি জানি, আমেরিকার গণতন্ত্রের বড় বড় উইকনেসের কথাই আমরা জানি। এবং এই জন্যই আমি বলি আমরা যখন বাংলাদেশেও গণতন্ত্রের কথাটা বলি এলোমেলো বলি। আমরা চিন্তা করি ওই সুন্দরী নারী যার নাকটা অমুক সুন্দরীর নাকের মতো, ঠোঁট অমুক সুন্দরীর মতো, একটা না। তো আপনি অমুকের একজনের ঠোঁট নিবেন, একজনের নাক, আরেকজনের চোখ, আরেকজনের কপাল, আরেকজনের থুতনি, আরেকজনের চোয়াল। আরে ভাই এইভাবে কি, এইভাবে যদি একটা ফেস ডেভেলপ করেন, ইট উইল বিকাম এ নেস্টি ফেস, নোংরাতম ফেস। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস একত্র করলে সুন্দর জিনিস নেসেসারিলি হয় না। আমাদের দেশগুলি, আমরা যে বলি গণতন্ত্র, গণতন্ত্র একটা প্রক্রিয়ার ব্যাপার ভাই। আমরাও গণতন্ত্রের মধ্যে আছি। কে বলেছে আমাদের দেশে গণতান্ত্রিক অধিকার নাই? রাস্তায় ছেলেরা যখন নেমে যায় গণতন্ত্র আছে, রাস্তায় বাসের ড্রাইভাররা যখন কর্মসূচি দেয় তখন গণতন্ত্র আছে। কোটা বিরোধী আন্দোলন এত সফল হয়ে গেল, এত সফল হয়ে গেল, কোন রাজনৈতিক দল যেটি সাহস করতে পারে নাই। কোটা বিরোধী আন্দোলন এমন ভাবে সহজ ছিল, সড়কের নিরাপত্তার জন্য ছেলে মেয়েরা হলো, এরকম অসংখ্য গার্মেন্টস এর শ্রমিকরা সফল হয়ে যায়।
আন্দোলন যখন প্রকৃত ছাত্ররা প্রাইভেট ইউনিভার্সিটির যখন ভ্যাট বসানো হলো, সেই ভ্যাট বিরোধী আন্দোলন জাস্ট মনে করেন কোন দরখাস্ত করে আন্দোলন করে নাই তারা। তো এই যে বাংলাদেশে যে আন্দোলন করে সরকারকে কাবু করা যায়, ভয় পাওয়াইয়া দেওয়া যায়, এইবার হেফাজতও ভয় পাওয়ায় দেয় নাই। হেফাজত মানে যারা ভাস্কর্য বিরোধী, আপনারা টের পান নাই যে পুরা সরকার স্তব্ধ হইয়াছিল, কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই। তারা অবজার্ভ করছে, মানে মানে তলে তলে যোগাযোগ করছে, নানান রকম নেগোসিয়েশন করার চেষ্টা করছে, একটা লোক কিছু বলে নাই। আপনার মনে আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কি বলেছিল? বলেছিল যে আমরা সরকারের দল, আমাদের মাথা গরম করলে হবে না, আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ও মা, আমি তো কাদের সাহেবের মুখে এর আগে জীবনে শুনি নাই যে আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে, সহনশীল হইতে হবে, চিন্তা ভাবনা করে মানে সিদ্ধান্ত নিতে হবে, সব দিক পরখ করতে হবে। তো এটা কেন এই কথা উঠছে যে ইসলামিক যারা নেতৃত্ব দিচ্ছে তারা পারচেজ হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে, এবং তাদের প্রতি কোনো একটা প্রাপ্তি, তাদের যদি কোনো একটা প্রাপ্তি যুক্ত হয়, যোগ হয়, তখন তারা ঠান্ডা হয়ে যাবে। এই যেটা আপনি বলেছেন, আপনার সাথে আমিও অবাক হই, এরকম কি আসলে হয় কিনা বা হতে পারে কিনা? অনেক কিছু হয়। প্রথম কথা হলো, আমি আপনাকে বলেই দিচ্ছি, এটা তো আগামীতে এটা নিয়ে আমরা যত গুরুত্ব দিয়ে আজকে আলোচনা করছি, এটা তত গুরুত্ব পাবে না। এগুলি পত্র পত্রিকায় অলরেডি এসছে। ওনারা এইটাকে চাপ হিসেবে ব্যবহার করে তাদের কিছু দাবি দেওয়া, কিছু আসবে। এটা কিন্তু শুধু পকেট টাকা দেওয়ার ব্যাপার না, আমরা সবসময় শুধু নেগেটিভ দিকটা দেখি। ওদের কিন্তু সাংগঠনিক, ওদের ধর্মীয় সংগঠনগুলির বা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির অনেক রকম দাবি দেওয়া। আব্বাসী সাহেব কিছুটা ইঙ্গিত দিয়ে গেছেন বা বলে গেছেন, যদিও তিনি ওই দায় দায়িত্ব নিতে চান না। উনি বলেছেন যে কেউ যদি পারচেজ হয়ে যায়, কেউ যদি সোল্ড আউট হয়ে যায়, বা কেউ যদি ইয়ে হয়ে যায়, তাহলে সোল্ড আউটের ব্যাপার না, অনেকে কিন্তু রিয়েলাইজও করবে। যেমন আমি আবারও বলি, আমি ওনার সাথে উনি, আমি আর আপনি থাকেন, আমরা মানে জুমে আরো কিছুদিন আলোচনা করি। একবার আলোচনা করার পর আমাকে 7 দিন, আমার আবার অত ধর্ম নিয়ে তো নিশ্চিত জ্ঞান নাই, আমার কিছু লজিক্যাল নলেজ আছে, সেটা দিয়ে আমি বুঝি যে উনি যে হাদিস কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, সেই হাদিস কোরআন গুলির তখনকার প্রেক্ষাপট ছিল, কোরআনের আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কি ছিল, এটার শেষ কথা বলি যে কোরআন এবং হাদিসের আলোকে বাংলাদেশে কি আমরা চলার কোনো সুযোগ রয়েছে কিনা, আপনি কিভাবে দেখেন এটাকে? আমি মনে করি আমাদের কোরআন শরীফের যে নির্দেশনা, সেই অনুযায়ী যখন পৃথিবী শেষ হবে, তার আগে এক সময় পুরো পৃথিবী ধর্মরাষ্ট্রে পরিণত হবে। এই মুহূর্তে বাংলাদেশের সুযোগ রয়েছে কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে না, পৃথিবীর কোথাও একটা পিওর ইসলামিক স্টেটের ভায়াবল পসিবিলিটি জিরো। এটা বিভিন্ন ওয়াজ মাহফিলে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, এটা তার অধিকার। পুলিশে ওয়াজ মাহফিলে যে বাধা দেওয়া হচ্ছে, বা যারা ওয়াজ দিচ্ছেন তাদেরকে যে বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে মারপিট করা হচ্ছে, সেটাকে আপনি কিভাবে? আমি গড় পড়তা কথা বলবো না, ওয়াজের মধ্যেও 2 রকম আছে। দুষ্টামি ওয়াজ আছে, আবার সহি ওয়াজ আছে। কিছু দুষ্ট লোক কিন্তু এটা ওয়াজের আবরণেই যায় ভাই, কিন্তু অনেকগুলি ওয়াজে কিন্তু বাধা প্রদান করা হচ্ছে। এটা প্রশাসনিক ভাবে, আমি তো বললাম দুষ্ট তো সব দিকে, পলিটিক্সে দুষ্ট আছে না, পলিটিক্যাল যে লোকাল দুষ্টটা, সে আবার একটা ভালো ওয়াজে গিয়েও হয়তো হামলা করে ফেলছে। কথাটা দুষ্ট লোক চারিদিকে আছে। নাইমুল ভাইয়ের সময় হয়তো শেষ হয়ে যাবে। শেষ। আপনার কাছে আসছি, আমি হুজুরের কাছে আসছি। রাশিদ ভাই, আমি আপনার কাছে আসছি। শোনার জন্য আমি আসবো। ডক্টর ভাই, নাইমুল ভাইয়ের সময়টা শেষ হয়ে যাবে, এই জন্য তার কাছে আমার একটা প্রশ্ন ছিল জি ভাইয়ের কাছে। সেটা হচ্ছে যে তিনি যেটা বললেন যে মানে আন্দোলন আর কর্মসূচি ভিন্ন জিনিস। এখন দেখেন যে বিএনপি কিন্তু সরকার পরিবর্তনের জন্য এবং বিভিন্ন দাবি দেওয়ানে তারা আন্দোলনের জন্য মাঠে নামে, সেই আন্দোলনকে আবার লাঠিচার্জ করে পুলিশ উঠিয়ে দেয়। আজকেও আমরা শুনলাম যে একটি সরকার পরিবর্তনের জন্য বিএনপির একটি পক্ষ বা যে কেউ হোক একটি আন্দোলন নেমেছিল, সেখানে লাঠিপিটা করে তাদেরকে পুলিশ উঠিয়ে দিয়েছে। এটি নিয়ে তিনি কি করবে? সরকার কি তাদেরকে আদর করবে, তাদেরকে বিরিয়ানি দিবে ওখানে? শোনেন ভাই, আপনি কি বঙ্গবন্ধুর রাজনীতির ইতিহাসটা জানেন? 24 বছরের মধ্যে 13.5 বছর জেল কাটছে। এইটাই হলো রাজনীতি।
আমরা যেটাকে বলি নিয়মতান্ত্রিক রাজনীতি এরকম হয়। আমি নিয়ম ভাঙার চেষ্টা করব, আমাকে পিটাবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে, আমি আবার অনেক দিন পরে মুক্তি পেয়ে আসবো। 13.5 বছর জেল খাটছে ভাই, আমরা এখানে আরামে বসে বসে এসি রুমে টকশো করব, আর আমরা উড়ে দিব যে তাদেরকে লাঠি পেটা করছে। লাঠি পেটা খাইতে চায় না, রাজনীতি করতে চায়। এটা পৃথিবীর ইতিহাসে নাই। সারাক্ষণ লাঠি পেটা, জেল, জুলুম এটা চলতে থাকবে, এটাই রাজনীতি। এখন আমরা এটা হবে, এটার আবার বর্তমান আলোকে এটাই রাজনীতি এখন। জি, ওটা অনেক অনেক লম্বা বিষয়। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এটা আমি যেতে চাই 2 মিনিট লাস্ট। হুজুর আপনি বলবেন। জি হুজুর আপনি বলবেন, এরপর আমি নাইমের কাছে গিয়ে শেষ 1 মিনিট শুনে আমি আজকের অনুষ্ঠান শেষ করব। দর্শক আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইন শেয়ার করবেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি অনেক ইয়েগুলো শুনেছেন। আমাকে 2 মিনিট সময় দিবেন, নাইম ভাইয়ের পর আবার 30 সেকেন্ড দিবেন বিদায় বেলা আমাকে। আচ্ছা ঠিক শুনেন, আমি একটা মজার কথা বলি। আমার ইচ্ছা সাহেব কিন্তু আমি জানি না আপনি কি অন্যান্য টকশোতে আসেন, আপনি কিন্তু দুর্ধর্ষ। কারণ উনি কিন্তু তার কথা বইলা ছাড়বে। উনি দেখেন কি বুদ্ধিমান, উনি শেষেরটা উনি রাখবে। তো উনি যদি শেষের 30 সেকেন্ডটাকে আমাকে শেষের 15 সেকেন্ড দিবেন। বলেন ভাই। বাংলাদেশের ইসলামিক বক্তাদের মধ্যে কয়েকজন আছে যারা ডক্টরেট ডিগ্রি পর্যন্ত অর্জন করেছেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু সকল ক্ষেত্রেই, প্রায় সকল লেভেলে কিন্তু ওনার পড়াশোনা আছে, জানা আছে। জি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আচ্ছা, এখন আবারও কথাগুলো আমি সবগুলো কথার একটু সাবস্টেন্স তুলে ধরছি। আমাদের নাইম ভাই যে কথা বলেছেন যে ইসলামী রাষ্ট্রের মডেল কোথাও আমরা দেখাতে পারবো না, আমি আবারও বলছি রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে যদিও আরবে রাজতন্ত্র, কিন্তু ইসলামী আইন মানার ক্ষেত্রে আরব পুরাপুরি খেলাফতের অনুসরণ করছে। দ্বিতীয় যে বিষয়টি বলবো যে আফগানিস্তানের একটি প্রসঙ্গ আমি তুলে আনবো, তাতে আবার আমাকে সন্ত্রাসী বা টেরোরিস্টের তকমা কেউ দিবেন না। কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেই তালেবান ও আল কায়দাকে আমেরিকা এতদিন টেরোরিস্ট বলেছে, তারাই আজকে কাতারে তালেবানের সাথে সমঝোতায় বসেছে। যদি সত্যিকার অর্থে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় চলে আসে, আবার তুর্কি খেলাফতের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হবে। অতএব এই ক্ষেত্রে আমরা নিরাশ হবার কোনো সুযোগ নেই। যে বিষয়টি আমাদের প্রশ্ন করেছিলেন সাগর ভাই, যে জাতীয় সঙ্গীত এবং পতাকা মাদ্রাসাগুলোতে হওয়া উচিত কিনা, এই প্রসঙ্গে আমি দুটো কথা বলছি। এক, জাতীয় পতাকা দেশের স্বাধীনতার পক্ষে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা, সেজন্য এটা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে উত্তোলন করা যেতে পারে, এতে শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নিষেধ নাই। জাতীয় সঙ্গীতের ব্যাপারে দুটো শর্তে হতে পারে। প্রথম হচ্ছে জাতীয় সঙ্গীত মাদ্রাসায় গাওয়া যেতে পারে যদি বাদ্যযন্ত্র না থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় সঙ্গীতটা আসলে বাংলাদেশের চেতনার সাথে পরিপূরক কিনা তা দেখতে হবে। জাতীয় সঙ্গীতে যিনি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এত বছর পর মানে যাচাই করার দেখতে চাওয়াটার কোনো আমি যুক্তি আছে বলে আমি মনে করি। সাংবিধানিকভাবে এটা অনেক আগেই অ্যাপ্রুভাল করা, এটা আজকে 50 বছর ধরে সংবিধানটা তো আর ঐশ্বরিক নয় যে পরিবর্তন হবে না। দেশের অধিকাংশ জনগণ যেটা চায় সেটাই সংবিধান হতে হয়, গণতন্ত্রের ভাষায় বা নিয়মে। কিন্তু একবার সংবিধান অ্যাপ্রুভাল করেছে সেটাকে আমাদের মানতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিবর্তিত হবে, এটাই তো নিয়ম। অতএব সেটাই আমি বলছি যে জাতীয় সঙ্গীত আছে আমার সোনার বাংলা, এটা যদি হতো আমার সোনার বাংলাদেশ, তাহলে আমাদের বাংলাদেশের জাতীয়তা এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনার পুরোপুরি পরিপূরক হতো। অতএব এই ক্ষেত্রে আমার একজন নাগরিক হিসেবে একটি পরামর্শ বা মতামত রাষ্ট্রকেই দিচ্ছি বা জনগণকে বলছি, আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কোনো স্বাধীনতার চেতনা সমৃদ্ধ কোনো কবিতাকে যদি সঙ্গীত আকারে রূপ দেওয়া যেত, তাহলে হয়তো বা এখানে কারোরই কোনো সমস্যা হতো না, যা বাংলাদেশের স্বাধীনতার চেতনার সাথে সম্পূর্ণ পরিপূরক হতো। আর জাতীয় পতাকা উত্তোলনে কোনো বাধা নেই। যে বিষয়টি আমি গণতন্ত্রের ব্যাপারে বলে আপাতত ক্ষান্ত হচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র চলছে না তা নয়। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একটি কথা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেছেন যে মদিনাতুল মুনাওয়ারার সানাদে বাংলাদেশ চলবে। এই কথাটি বলার কারণে আমি হৃদয়ের গভীর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই, তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে তার এই কথার উপর অবিচল থেকে তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। তবে বাংলাদেশে যে গণতন্ত্র এখন চলছে তা গণতন্ত্র, তবে আমার দৃষ্টিতে মেকিয়াভেলির গণতন্ত্র, অর্থাৎ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাজনীতি করার একটি কৌশল চলতেছে দেশে। আমি বলবো
5ই মে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মুসলমানকে যেভাবে নির্যাতন করা হয়েছে, গণতন্ত্রের কোনো সংজ্ঞায় এটা বৈধতা পায় না। বা বাংলাদেশে বিভিন্ন ইসলামী দলের লোকজন আন্দোলনে নামলে তাদেরকে যে টর্চার নিপীড়ন করা হয়, এটাও গণতন্ত্রের সংজ্ঞায় কোনোভাবে পড়ে না। অতএব আমি এটাই বলবো, বাংলাদেশে যারা ইসলামের পক্ষে আন্দোলন করছেন, আমি যদিও বা কোনো রাজনৈতিক দলে নেই, কারণ ব্যক্তিগতভাবে আমি ইসলামী রাজনীতি বিশ্বাস করি, তবে সেটা আপনাদের মধ্যে কিন্তু অনেক বিভক্ত রয়েছে, সেখানে আপনার বক্তব্য কি? অনেক বিভক্ত রয়েছে, যেন আপনিও একটু আগে বলেছেন যে এই আন্দোলনের মধ্যে অনেকে নেতৃস্থানীয়, অনেকে হয়তো বিক্রয় বা বিকৃত হয়ে যেতে পারে বা না 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 যাবে বলি নাই, যাবে বলি নাই, আমি বলছি সুযোগ রয়েছে, এরকম হলে পরে হওয়ার সম্ভাবনা কতটুকু আপনি বিশ্বাস করেন কিনা? কারণ আস্তে আস্তে সীমিত হয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, এটা আমি বলি নাই যে তারা বিক্রি হয়ে যাবেন, এটা আমি কখনো বলি নাই। না, আপনি বলেন না, যদি তর্কের খাতিরে মেনে নেওয়া হয়, যেহেতু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কথা আসতেছে তারা পারচেজ হয়েছে কারো কাছে, যদি তারা পারচেজ হয়ে থাকেন কেউ, সেটার দায় সে নিবে। বাকি আলেম ওলামা বাংলাদেশের যারা ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, সেটা পারচেজ হয়ে নয়, সেটা তাদের বিবেকের তাড়না এবং ইমানের টাকা যায় তারা। এই যে কথাটুকু উঠছে, আপনাদের মধ্যে কারো কারো প্রাপ্তি যোগ হলে আপনারা পেছনে চলে আসবেন, এটা কি সম্ভব বা আপনি বিশ্বাস করেন? আমরা তো কাউকে এক্সরে করে বা আল্ট্রাসাউন্ড করে দেখি নাই ভিতরে তার কি পরিকল্পনা, সেটা হলে বলা যাবে কে পারচেজ হয় কে আর হবে না। কিন্তু বড় কথা, আমি একটি কথা বলবো সাংবাদিক মহোদয় সহ দেশবাসীর উদ্দেশ্যে, বাংলাদেশ আসলেই লংজিভিটির কারণে, বর্তমান সরকারের দীর্ঘমেয়াদিতার কারণে স্বাভাবিক উন্নয়ন ঘটছে বাংলাদেশে। সব দিকে কাঠামোগত উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। চায়নাই আমাদের দেশে ইনভেস্ট করেছে প্রায় $38 বিলিয়ন, কারণ বাংলাদেশে এখন একটি গভর্নমেন্ট বসে আছে। এই একটি গভর্নমেন্ট বসে থাকার কারণে, উন্নয়নের কারণে এটাকে খুব একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলার সুযোগ নেই। লংজিভিটির কারণে এই দেশে হরতাল হচ্ছে না, হরতাল হলে উন্নয়নে ব্যত্যয় ঘটে। সেজন্য চায়না প্রায় $38 বিলিয়ন বাংলাদেশ ইনভেস্ট করেছে, সেজন্য উন্নয়ন তো হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশের শত্রু বাংলাদেশে নেই। আমি একটি কথাই বলবো, হুজুর আপনাকে শত্রু আপনাকে শেষ করার আগে আমি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যে দেশের এক নেতা চাণক্য নীতিতে লিখে গিয়েছে যে সে দেশের প্রধান শত্রু তার প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে সে পাশের রাষ্ট্রটি চক্রান্তে লিপ্ত হয়েছে কিনা তাও আমাদের বুদ্ধিজীবী মহলকে খতিয়ে দেখতে হবে। শুধুমাত্র ইসলামী আন্দোলন যারা করছেন, ভাস্কর্য বিরোধী আন্দোলন করছেন, দেশ বিরোধী চক্রান্তের তকমা দিয়ে উদর পিণ্ডি বুদর ঘাড়ে যদি দিতে যায়, তাহলে সত্যিকার দেশের শত্রু তো বেঁচে যাবে। আমাদের দূরবীনটা শুধু ইসলামপন্থীদের দিকে কেন, দূরবীনটা শুধু আলেম ওলামার দিকে কেন? বাংলাদেশে আল্লাহ না করুন কখনো যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রথম জীবন উৎসর্গ করবে এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ। এটা আমি অনেকটা দৃঢ়তার সাথে বলতে পারি। যে কিন্তু আলেম ওলামাদের তো একটা বিগত ইতিহাসও আছে, যেটা রাজাকার শব্দটা যেখান থেকে তৈরি হয়েছে। বাংলাদেশ স্বাধীনতার মধ্যে আলেম ওলামারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এটা অনেক লম্বা আলোচনা, সেক্ষেত্রে আমি সেই আলোচনাতে আমি না যাই। তবে এখানে আমি এখানে আমি একটু বলছি সাগর সাহেব, হয়তোবা মুসলিম লীগ যারা করেছেন বা জামাত ইসলামের যারা প্রাচীন নেতা, তারা হয়তোবা দেশের স্বাধীনতার বিরুদ্ধে, সবার কথা বলছেন, হয়তোবা না, অনেকেই ছিলেন, তাদেরকে রাজাকার বলা যেতে পারে। কিন্তু বাকি আলেম ওলামা পীর মাশায়েখ যারা রাজনীতির অনেক ঊর্ধ্বে এবং রাজনীতি থেকে দূরে, প্রচলিত রাজনীতির ছিটে ফোটাও যাদের শরীরে নাই, তারা কখনো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেনি। উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহর উত্তরসূরি যারা বাংলাদেশে ছিলেন, সে সকল আলেম ওলামা সরাসরি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছিলেন। অতএব আলেম ওলামাকে অবাধে স্বাধীনতা বিরোধী রাজাকার তকমা দেওয়া সম্পূর্ণ অগণতান্ত্রিক। এখনকার যে সমাজ, আলেম সমাজ অবশ্যই আমি অ্যাপ্রিশিয়েট করি, কারণ হলো আমি মনে করি যে ইসলামিক যতগুলি কান্ট্রি আছে পৃথিবীতে, আমাদের দেশের মতো এত সুন্দর করে, মানে যেখানে কোনো মৌলবাদ বলতে যেটা বুঝায় আজকের যারা বুঝাচ্ছে, যারা প্রগতিশীল সমাজ, মৌলবাদ বলতে আছে, উগ্রবাদ নাই। হ্যাঁ, উগ্রবাদিতা আমাদের মধ্যে নাই, এটা একটা বিশাল একটা প্রাপ্তি। আমি মনে করি যে এই দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে উগ্রবাদের উত্থান হয়নি। আমরা সেই দিকে অনেক অনেক ভালো আছি। সুতরাং এখানে আমরা আমাদের দেশে আলেমদেরকে নিয়ে আমরা গর্ব করতেই পারি। তবে জনাব, আমি একটু বলতে চাই, এখানে কমেন্টে অনেকেই অনেক কিছু লিখেছেন, প্রায় 8-9 হাজার মানুষ একসাথে এখনও দেখছেন।
তাদের কাছ থেকে সবার তো মন্তব্য নেওয়া সম্ভব না, তবে লিখেছেন কয়েকজন। মোহাম্মদ আবু বকর সিদ্দিকী নকশে বন্দি, তিনি লিখেছেন নাইম ভাইকে উদ্দেশ্য করে লিখেছেন টপিক ঠিক রাখার জন্য। যাই হোক, এরপর আনোয়ার হালদার লিখেছেন প্রশ্ন, বাংলাদেশ গণতন্ত্র নাকি পরিবারতন্ত্র, সেই বিষয়ে অবশ্যই নাইম ভাই একটু বলবেন। সংবিধান সংশোধন করতে হবে, ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, যে কোনো দল একবার সরকার গঠন করার সুযোগ পাবে, জুয়েল সেটা লিখেছেন। মাহমুদুল করিম লিখেছেন, মাইম ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনি আগের আচ্ছা ঠিক আছে। ইসলাম প্রচার করে, এটা লিখেছেন জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আপনার কাছে লিখেছেন রায়হান কবির কাল্লু, সে লিখেছেন ইসলাম প্রচার করে টাকা নেওয়া কি জায়েজ কিনা, সূরা ইয়াসিন আয়াতের 21 দেখেন। এ ধরনের অনেক কথা লিখেছেন, অনেক